আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? থাম্বনেল দেখে সবাই বুঝে গেছেন আজকে আলোচনা হবে বলিউড ইন্ডাস্ট্রির সর্বকালের সেরা সিনেমা নিয়ে। বলতেছিলাম শোলের কথা। শোলে 1975 সালের আগস্টে মুক্তি পাওয়া একটা সিনেমা। 10 বছর 20 বছর না, আজ থেকে 50 বছর আগের সিনেমা। যেহেতু এটা বলিউডের একটা অন্যতম ঐতিহাসিক সিনেমা, এটা একটা পপুলার সিনেমা, সো ছোটবেলা থেকেই টিভি চ্যানেল খুললে অনেক সময় এই সিনেমার টুকিটাকি ভিডিও ক্লিপস সামনে চলে আসতো। সিনেমাটা অনেক সময় আমার সামনে বসে আমার অনেক বড় বয়োজ্যেষ্ঠ অনেকেই দেখতেন। তখন সিনেমার এত আগামাথা অত কিছু বুঝতাম না, তখন তো আসলে পুরো সিনেমা কখনোই দেখা হয়নি। পরবর্তী সময় শুধু শুনেই গেছি যে হ্যাঁ, শোলে সিনেমাটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। মুখে মুখে শুনতে শুনতে আমার এরকম একটা ফিল হচ্ছিল যে এই সিনেমাটা বোধহয় আমি দেখছি, বাট আসলে তো সিনেমাটা দেখা হয় নাই। আর আগে তো সিনেমা রিভিউও করতাম না, সো আসলে যেগুলো নতুন সিনেমা আসতো সেগুলোই বেশিরভাগ দেখা হয়েছে। বিশেষ করে অন্য ভাষাভাষীর সিনেমা যদি হয়, সেটা বাংলা সিনেমা অনেক আছে এরকম যেগুলো পুরাতন, সেগুলো দেখছি। বাট আসলে বলিউডের একটা সিনেমা, তাও আবার সেই 50 বছর আগের একটা সিনেমা দেখতে হবে সেরকম প্রয়োজনীয়তা অনুভব তখন আসলে করি নাই। তবে এখন যেহেতু আপনারা আমার সাথে আছেন, সিনেমা নিয়ে টুকিটাকি আপনাদের সাথে আড্ডা দেই, সেহেতু ভাবলাম যে পুরাতন যুগের কিছু সিনেমা যদি আবারও রিক্যাপ করা যায়, একটু আরেকবার দেখা যায়। যদিও অনেক সিনেমা হয়তো এরকম আছে যে দেখছি, তারপরও দেখবো, আবার দেখবো, এবং সেগুলো নিয়ে আপনাদের সাথে টুকিটাকি বিস্তারিত আলোচনা করবো। তো সেই চিন্তা থেকেই প্রথমে ভাবলাম যে কোন সিনেমাটা দেখা যায়, তখন এই শোলের কথা মনে পড়লো। বিশেষ করে এই সিনেমার যে ক্যারেক্টার গুলা, গব্বর সিং, তারপর হচ্ছে কিছু ডায়লগ আছে, এই ডায়লগ গুলা, তারপরে যে বাসন্তী উন কুত্তো কে সামনে মত নাচনা, बसंती इन कुत्तों के सामने मत नाचना सांभा। এই ডায়লগ গুলা কিন্তু আমার একদম মুখস্থ ছিল ছোটবেলা থেকে। ইভেন এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেককেই সোশ্যাল মিডিয়াতে ফানি ভিডিও মিমিক্রি তৈরি করতে দেখা যায় এই সমস্ত ডায়লগ দিয়ে। তো ভাবলাম যে এই সিনেমাটা আসলে কি আছে। সিনেমাটা যেহেতু খুবই পপুলার, খুব বেশি খোঁজাখুঁজি করতে হয় নাই, নাম লিখে সার্চ করে পেয়ে গেছি। মানে এই সিনেমা মেক হওয়ার 50 বছর পর আমি সিনেমাটা দেখলাম, এবং দেখার আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম। যারা আমার ফেসবুকে কানেক্ট আছো তারা জানো যে হ্যাঁ, ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি আমি, যেখানে আমি লিখছিলাম যে শোলে সিনেমাটা আপনারা কারা কারা দেখেছেন, দেখে থাকলে মার্ক দেন, 10-এর মধ্যে কত দিবেন। অদ্ভুত বিষয়, ওই সিনেমাটা দেখার আগ দিয়ে আমি কয়েকবার চেকও করছি ওই পোস্টটা আসলে কে কিরকম রিয়াকশন করলো। যে কয়েকজনই রিয়াক্ট করেছে, যে কয়েকজনই কমেন্ট করেছে, সবার কমেন্ট পজিটিভ ছিল, এবং সবাই তো লিখেছে যে 10-এর মধ্যে 10, কেউ লিখছে যে 10-এর মধ্যে 100 দিয়ে দিলাম। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে এই সিনেমাটা এখনো পর্যন্ত রিলিভেন্ট, এই সিনেমাটা এখনো পর্যন্ত দর্শকদের মনের মণিকোঠায় কোন জায়গায় রয়েছে। আরেকটা ব্যাপার যেটা অবাক হইলাম, যে আমার অডিয়েন্স তো বেশিরভাগই আমার সমবয়সী, তার মানে হচ্ছে এই প্রজন্মের, 50 বছর আগের নিশ্চয়ই না, তো তাদের কাছেও এই সিনেমাটা এখনো পর্যন্ত এতটাই ফেভারিট লিস্টে একদম চূড়ান্ত পর্যায়ে আছে, মানে সবার উপরে আছে। ইভেন যারা লিখছে যে 10-এর মধ্যে 100 দিয়ে দিলাম, 10-এর মধ্যে 10 দিলাম, ঐতিহাসিক একটা সিনেমা। তার মানে একটা সিনেমা আসলে কতটা ভালো হইলে সেটা 5 প্রজন্ম, মানে যুগ যদি ধরি, 12 বছরে যদি এক যুগ হয়, তাহলে তো ধরতে গেলে 5 প্রজন্ম পার হয়ে গেছে, 5 যুগের মানুষ পার হয়ে গেছে। তো প্রজন্ম থেকে প্রজন্ম একটা সিনেমা লিড করে যাচ্ছে, এখনো পর্যন্ত এই সিনেমাটার লিগাসি সেটাকে বিট করতে পারে নাই ভারতীয় অন্য কোনো সিনেমা। চিন্তা করা যায় এটা কিভাবে সম্ভব হইলো আসলে। বন্ধুরা, এই সিনেমার রিভিউ দিতে বসি না এখানে, এই সিনেমা নিয়ে কোনো রকম ক্রিটিসিজম করার আমার কোনো আসলে এই মুহূর্তে আমি বলবো যে এখনো পর্যন্ত ওইরকম স্পর্ধা হয়ে ওঠে নাই। আমি বলবো যে স্পর্ধা হয়ে ওঠে নাই, ঠিক আছে? কারণ এই সিনেমাটা আমি দেখলাম, তো দেখার আগে ভাবছিলাম যে বোরিং হবো, এত বছর একটা আগের সিনেমা কি দেখবো কিনা, এটা নিয়েও একটু ভাবনা চিন্তা করতেছিলাম। দেখা যখন থেকে শুরু করলাম, প্রথম দিকে কিছুটা একটু স্লো মনে হইলো, কারণ আমি 50 বছর আগের একটা সিনেমা দেখতেছি। এটা তো স্বাভাবিক, তাই না? কারণ এর মধ্যে তো অনেক কন্টেন্ট কনজিউম করছি আমি, যেগুলো হচ্ছে আধুনিক যুগের, এখনকার যুগের সিনেমা, এখনকার যুগের ভিডিও যত শর্ট তত এঙ্গেজিং। রিলস এর শর্টস এর বদৌলতে এখন আমরা কন্টেন্ট বলতেই খুব অল্প সময় কনজিউম করাটাই প্রিফার করি, মানে আমরা খুব পছন্দ করি। সো সেই জায়গা থেকে এই সিনেমাটা শুরুর দিকে একটু কেমন স্লো লাগতেছিল, কিন্তু দেখতে দেখতে একটা সময় যখন গল্পের সাথে আমি মিশে গেলাম, গল্পের ভেতরে ওই জগতে আমি ঢুকে গেলাম, বিশেষ করে এই যে দুই বন্ধুর যে দারুণ রসায়ন, এবং তারপরে তাদের যে মিশন, এই মিশনের ভেতরে যে আবার আরেকটা গল্প। কমার্শিয়াল সিনেমাও যে এত দুর্দান্ত গল্পের সিনেমা হইতে পারে, এত দুর্দান্ত মেকিং থাকতে পারে একটা সিনেমার, এই 50 বছর আগের একটা সিনেমার, সেটা এই শোলে না দেখলে আসলে কেউ বুঝবে না। সিনেমা দেখতে দেখতে জয় এবং বীরু এই দুইটা চরিত্রের প্রতি এতটা মায়া জন্ম নেয়, ভাই রে ভাই। শেষ যে ক্লাইম্যাক্সের আগ দিয়ে কিছু সিনে আমি একদম ইমোশনাল হয়ে যাই, বিশেষ করে জয়ের জন্য। একদম মানে এত বছর পরে এসে এই সিনেমা যে আমাকে এতটা আবেগপ্রবণ করে দিতে পারবে, এটা আমি আসলে কল্পনা করি নাই। অমিতাভ বচ্চন যে এই সিনেমা করার পরেই সুপারস্টার ট্যাগ পেয়ে গিয়েছিল, আমার এটার বুঝতে বাকি থাকলো না। শোলে মুভিটা অমিতাভ বচ্চনকে আসলে এক প্রকার লাইমলাইটে নিয়ে আসার ক্ষেত্রে সব থেকে বড় অবদান রাখছে। এই মুভিটা ইন্ডিয়ান সিনেমাকে হাইলাইট করছে একদম ওয়ার্ল্ড ওয়াইড। এবং পরে যেটা জানতে পারছি, আরো অবাক করা তথ্য, যে এই সিনেমা নাকি প্রথম একদমই চলতেছিল না, সিনেমা হলের দর্শকই হচ্ছিল না। পরবর্তীতে গিয়ে ওয়ার্ড অফ মাউথের জোরে ডে বাই ডে এই সিনেমা একটা
আকাশচুম্বী সফলতা পায়, এবং সেই সফলতা এত বড় সফলতা ছিল, মুম্বাইয়ের একটা সিনেমা হলে নাকি এই সিনেমা 5 বছর টানা একটানা চলেছিল। চিন্তা করেন, একটা সিনেমা 5 বছর টানা চলতেছে, এর মধ্যে কত 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 শত সিনেমা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু ওই সিনেমার লিগাসি কোন পর্যায়ে গেলে 5 বছর টানা ব্যবসা করতে পারে সিনেমা হলে, এবং কি পরিমাণের টাকা ইনকাম করতে পারে এই সিনেমার প্রযোজক, এই সিনেমার যত শিল্পী কলাকুশলী আছে তাদের কি পরিমাণে বেনিফিট হয়েছে এই সিনেমা থেকে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস এই সিনেমা দেখার পরে, যে এই সিনেমাটাই ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে সর্বপ্রথম এত বড় মাস আপিল, এত বড় মাস কমার্শিয়াল ফুল অ্যাকশন, এত লার্জার দেন লাইফ টাইপ ভাবে দেখাইছে। আমি জানি না এই সিনেমাটা কি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছিল, পাওয়া কিন্তু ডিজার্ভ করে, 110% ডিজার্ভ করে। তবে সেটা পাক আর না পাক, ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সেরা চলচ্চিত্রের নাম যদি বলতে হয়, সবার আগে এই নামটাই দর্শক বলবে, এখনো বলবে, 50 বছর পরে এসেও এখনো বলবে। আর এটাই একটা ভালো সিনেমা, একটা কালজয়ী সিনেমার সব থেকে বড় প্রাপ্তি। এই সিনেমার প্রধান চরিত্র কিন্তু ভীরু, এবং প্রধান নায়িকা চরিত্র কিন্তু বাসন্তী। ভীরু ক্যারেক্টারটা প্লে করেছে ধর্মেন্দ্র, এবং বাসন্তী ক্যারেক্টারটা প্লে করেছিল হেমা মালিনী। অথচ আমাকে যদি জিজ্ঞাসা করেন যে এই সিনেমা আমার সব থেকে বেশি পছন্দের ক্যারেক্টার কোনটা, তাহলে আমি বলবো যে অবশ্যই অবশ্যই জয়। অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা ছিল, আউটস্ট্যান্ডিং অভিনয় সে করছে, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় আমার কাছে ভালো লাগছে। তবে এক কথায় ন্যাচারাল অ্যাক্টিং এখানে ছিল সবচেয়ে বেশি এই জয়ের। আমি শিওর আমার সাথে আপনারা একমত হবেন। প্রতিটা ডায়লগ আমার কাছে মনে হইতেছিল যে ওই ক্যারেক্টারটা সে অভিনয় করতেছে না, একদম ওই ক্যারেক্টারটাই হয়ে গেছে। তো হইতে পারে এটা আসলে স্ক্রিপ্টটা এভাবেই লেখা হয়েছিল, লেখক আসলে এই ক্যারেক্টারটাকে এভাবেই প্রেজেন্ট করতে চাইছিল। তবে যদি অভিনেতা হিসেবে অমিতাভ বচ্চন তার সেরাটা না দিতে পারতো, এই সিনেমার যে ইমোশনাল টাচটা আমাকে এখন এত বছর পরে এসে কিন্তু টাচ করতে পারতো না। তার ক্যারেক্টার সে দারুণ ভাবে প্লে করছিল। আমার মনে হয় যে অমিতাভ বচ্চনের কেরিয়ার সেরা অভিনয় সে ওই 50 বছর আগেই করে আসছে এই সিনেমার মাধ্যমে। যাই হোক, তারপরে ভীরুর কথা যদি বলি, ভীরু যথেষ্ট ভালো অভিনয় করছে। সে ওই সময় মানে ধর্মেন্দ্র ওই সময় অমিতাভ বচ্চনের থেকে অনেক বড় স্টার ছিল, মানে একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি আমার জানা মতে। অমিতাভ বচ্চন নতুন একজন মানে নিউকামার ছিল। বাস্তব জীবনে তাদের সম্পর্ক ভালো ছিল, যার কারণে অমিতাভ বচ্চনকেই কাস্ট করেছিল। কাস্ট করার ক্ষেত্রে ধর্মেন্দ্ররও কিছুটা অবদান ছিল, এগুলো আমি জানছি, কিছুটা সার্চ করে জানছি এর মধ্যে, মানে সিনেমা দেখার আগে না, সিনেমা দেখার পরে। তো বাস্তবে যেহেতু ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চনের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, এই কারণে বন্ধুর চরিত্রে সিনেমার ভিতরে এই ব্যাপারটা ফুটিয়ে তুলতে কিন্তু খুব সুবিধা হয়েছে। এবং তার যে নায়িকা চরিত্রে অভিনয় করেছে হেমা মালিনী, তার ক্যারেক্টারটাও প্রচুর কথা বলে, বাচাল টাইপ একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টার হেমা মালিনী যে ক্যারেক্টারটা প্লে করেছে বাসন্তীর প্রতি আমি প্রথম দিকে কিছুটা বিরক্তি বোধ করছি, যে কি রে ভাই, এই ক্যারেক্টারটা এইভাবে লেখছে কেন, এত বেশি কথা বলে কেন। পরবর্তী থেকে বুঝতে পারছি যে আসলে এটাই চেয়েছিল পরিচালক, যে সে যে বাচাল, আর বাচালেরা তো একটু এরকম টাইপ হয়, এটা দর্শকও বুঝতে পারুক। মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে এত পারফেক্ট ভাবে স্ক্রিনে প্রদর্শন করাতে পেরেছে এই সিনেমা। তো এইখানেই সফল। ব্যবসায়িক ভাবে পরে কতটা সাফল্যের দেখা পেয়েছে না পেয়েছে সেটা আমরা সবাই জানি, কিন্তু সিনেমাটা এত বছর পরে এসে দেখতে গেলেও বোঝা যায় যে এই সিনেমা এমনি এমনি 5 বছর একটা না মুম্বাইয়ের কোনো সিনেমা হলে চলছে, ব্যাপারটা এরকম না। সিনেমার ভেতরে দম আছে, এই কারণেই চলছে। আরেকজনের কথা তো বলাই হইলো না, সব থেকে শক্তিশালী ক্যারেক্টার, মানে এই সিনেমাটার ডায়লগ গুলা যে ভাইরাল যে হয়েছে, কিতনে লোক থে আব তেরা ক্যা হোগা কালিয়া, এই ধরনের যে ডায়লগ গুলা, এই ডায়লগ গুলা এখনো কিন্তু ভাইরাল, এখনো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই চর্চা করে থাকে। এই ডায়লগ গুলা যার অভিনয়ের মাধ্যমে কালজয়ী হয়ে রয়েছে, তার নাম হচ্ছে আমজাদ খান। আমজাদ খান এই সিনেমায় শক্তিশালী ভিলেন ক্যারেক্টার প্লে করেছিল। সিনেমাটা তো সম্প্রতি দেখলাম, তো 50 বছর আগের সেই সিনেমার একটা ভিলেনকে আমার কাছে মনে হইতেছে যে গত 50টা বছরেও বলিউড এই ধরনের কোন শক্তিশালী ভিলেন আর প্রেজেন্ট করতে পারছে কিনা, এটা যথেষ্ট সন্দেহ আছে। সন্দেহ আছে বলতে কি, মানে পার্সোনাল ওপিনিয়ন দিতে বলে বলবো যে পারে নাই। কারণ এই গব্বর সিংকেই পরবর্তী সময় দেখা গেছে যে বিভিন্ন সিনেমায় অনুকরণ করা হয়েছে। তার ওই ক্যারেক্টারের যে একটা লিগাসি, তার ওই ক্যারেক্টারটা যে কতটা শক্তিশালী, একজন হিরোকে যে নাস্তানাবুদ করে দেয়, একজন না, সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টারকে নাস্তানাবুদ করছে। ভিলেন যে এত শক্তিশালী হতে পারে, এবং শেষ পর্যন্ত কিন্তু গব্বর সিং এর কিছুই হয় নাই। গব্বর সিং কিন্তু মরে নাই, এতগুলা মানুষ এতগুলো ক্যারেক্টারকে শেষ করে দিল, কিন্তু গব্বর সিং কিন্তু রয়ে গেছে, জেলে গেছে। জেলে যাওয়ার পর কি হবে, আবার সেই দুর্নীতি যেটা আসলে হয়ে থাকে। সো এই সিনেমার মাধ্যমে অনেক মেসেজ দিছে দেশের সরকার, আইন ব্যবস্থা, এবং ইভেন আমি বলবো যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের দেশের যে পরিস্থিতি, এই সময় এই সিনেমাটা একটা রিলিভেন্ট, একটা বিশাল প্রাসঙ্গিক একটা সিনেমা হতে পারে। এই যে চাঁদাবাজ, হ্যান ত্যান, নানান ধরনের সমস্যায় আমাদের দেশের মানুষ জর্জরিত। ইভেন তো এখন তো ডাকাতের হামলাও তো অহরহ ঘটতেছে, তাই না, আমাদের দেশে। সো আমি যখন এই সিনেমাটা দেখতেছিলাম, বর্তমান সময়কেও ফিল করতেছিলাম, কোনোভাবেই মনে হচ্ছিল না যে এটাই সেই প্রাচীনকালের সিনেমা। আরেকজন শক্তিমান অভিনেতার কথা না বললেই নয়, সঞ্জীব কুমার। গেস করতে পারছেন কার কথা বলতেছি? ঠাকুর ভালদেব সিং চরিত্রে যে অভিনয় করেছে এই সঞ্জীব কুমার, ও মাই গড, জাস্ট আউটস্ট্যান্ডিং। তার এক্সপ্রেশন, তার প্রত্যেকটা সিনেমাকে মুগ্ধ করেছে। একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার সে প্লে করেছে। সম্পূর্ণ সিনেমায় সে তার যে ব্যক্তিত্বটা আসলে ক্যারি করছে, এইটা এখনকার মানে কি বলবো, এই ধরনের ক্যারেক্টার যারা প্লে করে তারা
ধারের কাছেও নেই ভাই। আপনি ভাবেন, একটাবার ভাবেন যে এই সিনেমার মেন কাস্ট হচ্ছে ধরতে গেলে একজনই, ওই ভিরু। সেইখানে অমিতাভ বচ্চন কি দুর্দান্ত অ্যাক্টিং করে, মনে হয় যে না অমিতাভ বচ্চনই এখানে মেন কাস্ট। আবার নায়িকাগুলোও দুর্দান্ত পারফরমেন্স করছে, তাদের ভূমিকা বলতেই হবে যে অনস্বীকার্য। তাছাড়া ভিলেন ক্যারেক্টারের কথা তো বললামই, যে কালজয়ী একটা ভিলেন হয়ে গেছে, ইতিহাসের পাতায় নাম লেখা ফেলছে। তার সাথে আবার যোগ হয়েছে পাশাপাশি পার্শ্ব চরিত্র, একটা পার্শ্ব চরিত্র, না পার্শ্ব চরিত্র বলে আসলে ভুল হবে, ইম্পর্টেন্ট ক্যারেক্টার, বাট তারপরেও এটা তো আর হিরো না এই সিনেমার, তাই না? চিন্তা করেন, একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করেছে, জয়ের যে নায়িকা থাকে সেই নায়িকার শ্বশুর থাকে, তাই না? তো সেই শ্বশুরের ক্যারেক্টার প্লে করছে, সে কতটা দুর্দান্ত অভিনয় করছে যে শেষ পর্যন্ত সে মানে একটা প্রধান চরিত্রের মতো আমাকে ফিল দিছে। আমি শুধু একটা কথাই বলবো যে এই সিনেমা মাস্টারপিসেরও মাস্টারপিস, এবং এটা হওয়ার পেছনে কারণটা হচ্ছে, এত বড় সাফল্যের কারণটা হচ্ছে এই সিনেমায় অভিনয় করা, এই সিনেমার ক্যামেরা ধরা, এই সিনেমার প্রত্যেকটা পার্সন, ইচ অ্যান্ড এভরি পার্সনের হার্ডওয়ার্ক। জাস্ট কি বলবো, ইনস্যান লেভেলের কাজ করছে, যেটাকে ম্যাচ করতে পারে না এখনো পর্যন্ত এত আধুনিক সরঞ্জাম নিয়ে মানে বর্তমান সময়ের তারকা, বর্তমান সময়ের কলাকুশলীরা। যেটা আমি বলবো যে বলিউডের একটা বিশাল বড় ব্যর্থতা। বলিউড চাইলে আসলে কি করতে পারে সেটা বলিউড অনেক বছর আগে দেখিয়ে দিছে। তাদের এই লিগাসিটাকে ক্যারি করতে পারে নাই পরবর্তী প্রজন্মের পরিচালক, প্রযোজক, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা। ইভেন এই সিনেমার গানগুলো দুর্দান্ত। বিশেষ করে দুই বন্ধুর যে একটা গান আছে না, এ দোস্তি আমনে হি তোরেঙ্গে, জোশ, অসাধারণ। মানে গানটা শোনার সময় আমার নিজের বন্ধুদের কথা মনে পড়ে যায়। ইভেন আমি ফিল করতে পারছি যে আসলে জীবনে একটা হইলেও এই ধরনের বন্ধু থাকা দরকার, খুবই দরকার। তো একটা সিনেমা যে আসলে জীবন সম্পর্কে একটা বোধ জাগাইতে পারে, কেমন জানি ভুলেই গেছিলাম। ইদানিংকার সিনেমা দেখলে এগুলো মনে হয় একদমই না, মনে হয় যে কি দেখতেছি, একটু পরে ভুলে গেলাম। তো আমার যেটা মনে হয় যে বর্তমানের বলিউডকে এই 50 বছর আগেকার সিনেমাটা একটা বড় প্রশ্নের সম্মুখীন করে। 50 বছরের ব্যবধানে, 50 বছর পরে এসে আমরা যে ধরনের সিনেমা দেখতেছি, এরকমটা কি হওয়ার কথা ছিল? বলিউড কি আসলে সামনের দিকে এগিয়েছে নাকি আরো পিছিয়েছে? শুধুমাত্র ওই শো অফ করতেছে বর্তমানে যে আমাদের এইটা আছে ওইটা আছে, আমরা এত বেশি আধুনিক হয়ে গেছি, আমাদের আইম্যাক্স আছে, এখানে সিনেমা দেখার সুব্যবস্থা আছে। বাট সিনেমা কোথায়? সিনেমা কোথায়? ভালো সিনেমা কোথায়? যেই সিনেমাটাকে মৌলিক সিনেমা বলা যাবে সেই ধরনের সিনেমা কোথায়? হ্যাঁ, এখন হয়তো অনেকেই উদাহরণ টানবেন অনেক সিনেমার, বাট আমি বলবো যে শোলে যদি একবার দেখে থাকেন, আবার দেখেন, তাহলে এই ব্যাপারটা আবার রিয়েলাইজ করতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। শুধু বলিউডকে বলবো না, আমাদের দেশ তো আছেই ভাই, আমরা তো আরো পিছিয়ে, আমাদের অবস্থা আরো শোচনীয়। আমাদের আগে একটা সময় যে সোনালী সময়, রূপালী সময়, যে সময়ে ভালো সিনেমা নির্মাণ হতো, হাজার হাজার সিনেমা হল ছিল, মাঝখানে কি হইলো? বর্তমানে কি হচ্ছে? ভালো সিনেমা কোথায়? মৌলিক সিনেমা বলবো, বাংলা সিনেমা, পিওর বাংলা সিনেমা বলবো একটা সিনেমাকে, সেরকম একটা সিনেমার নাম বলতে বললে এখন থতমত খেয়ে যেতে হইতেছে। প্রত্যেকটা সিনেমায় বলিউডের টাচ আছে, নইলে হলিউডের টাচ আছে, নইলে তামিলের টাচ আছে। হলিউডের টাচ দেওয়া তো অসম্ভব, তেলুগুর টাচ আছে, মালায়ালাম টাচ আছে, বাট বাংলা টাচ কোথায়? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা। শোলে সিনেমাটা যদি আপনি দেখে থাকেন, আপনার কাছে কেমন লেগেছে? এখনো কারা কারা দেখেন নাই, আমার মতো কারা কারা মানে আছেন, অধম আছেন, তারা কমেন্ট বক্সে বলে যান।